বড় ভাইয়ার মৃত্যুর 1 বছর পর বিধবা ভাবির সঙ্গে মেজো ভাইয়ার বিয়ে ঠিক হলো। ভাবির মা-বাবা ও আমার মা-বাবা সবাই রাজি। আত্মীয়-স্বজনরা বাকি যারা ছিলেন তাদের মধ্যেও কারো আপত্তি নেই। শুধু আপত্তি করলেন ভাবি একা। ঘর ভর্তি মানুষের মধ্যে বসে ভাবি সবাইকে বললেন তিনিও মেজো ভাইয়াকে বিয়ে করতে পারবেন না। বিয়ে যদি করতেই হয় তাহলে তিনি আমাকে বিয়ে করবেন, আর না হলে ভাবি তার বাপের বাড়ি গিয়ে এভাবেই একা একা সারা জীবন কাটিয়ে দিবেন। আমরা 3 ভাই। বড় ভাই মৃত রাজীব মুন্সি, মেজ ভাই নিলয় মুন্সি ও আমি রিশাদ মুন্সি। মেজ ভাই আরও আগে বিয়ে করেছিলেন। 7 মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে মেজ ভাবি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মেজ ভাবির মৃত্যুর পর তার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব বড় ভাবি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। দেখতে দেখতে 7 মাস পার হয়েছে। বড় ভাবি এখনো মেজ ভাইয়ের সন্তানকে দেখাশোনা করছিলেন। একদিকে বড় ভাইয়া নেই, অপরদিকে নেই মেজ ভাবি। মাঝখানে 7 মাসের বাচ্চা দুর্জয়। যেহেতু দুজনেই পূর্বে বিবাহিত এবং প্রত্যেকের সঙ্গে পৃথিবীতে নেই, তাই মা বাবা সবাই চাচ্ছিলেন তাদের দুজনের বিয়ে দিবেন। এতে একসঙ্গে সংসারও করবে, আবার দুর্জয়ের মায়ের অভাবটা পূরণ হবে। কিন্তু ভাবির সোজা কথা, তিনি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। ভাবিকে সবাই মিলে বোঝাতে শুরু করেন। তাকে বলা হয় আমি এখনো পড়াশোনা করছি, কিছুদিন পরই মাস্টার্স পরীক্ষা দেব। তাছাড়া বয়সে ভাবি আমার চেয়ে কয়েক মাসের বড়। সব মিলিয়ে আমার সঙ্গে ভাবির বিয়ে প্রায় অসম্ভব। ভাবি যখন সবার সামনে আমাকে জিজ্ঞেস করতে বললেন, রিশাদ, আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে? যদিও নতুন বিয়ে করে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নাই, যেহেতু সবাই চাচ্ছেন তাই আমি তোমাকে বিয়ে করার ইচ্ছে জানালাম। তুমি যদি রাজি থাকো তাহলে সবার সামনে বলো, আর যদি রাজি না হও তাহলেও সমস্যা নেই, আমি আমার মা বাবার কাছে চলে যাব। ভাবির কথার পরে সবাই আমার দিকে তাকায়। আমি কোনো পক্ষে কথা বলবো নিজেই বুঝতে পারছিলাম না। আমতা আমতা করতে করতে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছিলাম, মা বাবা রাজি হলে তোমাকে বিয়ে করতে আমারও আপত্তি নেই। বাস, আর রক্ষা নয়। ফুপু চিৎকার দিয়ে বলে, নির্লজ্জ পোলা, নিজের চেয়ে বয়সে বড় ভাবিরে বিয়ে করতে চাস কেন? তোরে কি বিধবা বিয়ে করার লাগা শহরে মধ্য পড়াশোনা করতে পাঠাইছে? ভাবি বললেন, ফুপু, ওকে বকাবকি করেন না, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকারও নাই। আমি আর রিশাদ তো রাজি আছি। আপনারা যদি চান তাহলে বিয়ে দিয়েন, আর না হলে যেভাবে সব কিছু আছে সেভাবেই থাকুক। তবে আমার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হলে আমি সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাপের বাড়ি যেতে পারবো। ঘটনা এই পর্যন্তই রইল। মেজ ভাই তো আমারে দেখলেই এমন ভাব করে আমি তার চরম শত্রু। যেই বাড়িটা ছিল ভালোবাসায় ভরপুর, সেই বাড়িটাই এমন হয়ে গেল যে প্রয়োজন ছাড়া কেউ কারোর সঙ্গে কথা বলা হচ্ছিল না। আমি থাকতাম খুলনায় মেসে। বাড়ি থেকে এমন পরিস্থিতিতে যেদিন খুলনা যাচ্ছি সেদিন ভাবি আমার কাছে এসে বলছিলেন, এই বাড়িতে মনে হয় বেশি দিন থাকতে পারবো না, যদি চলে যায় তাহলে রাগারাগি কইরো না। আমি বলেছিলাম, কেন চলে যাবেন? ভাবি বললেন, স্বেচ্ছায় যা পাওয়া গেল না তার জন্য জোরাজুরি হওয়ার সম্ভাবনা আছে। যদি কখনো কলঙ্কের দাগ লাগে তাহলে সবাই ফুল বুঝলেও তুমি ফুল বুঝো না। ভাবি, আমি তোমার কথার আগামাথা কিছু বুঝতে পারছি না। কি হয়েছে খুলে বলো প্লিজ। দরকার নাই, তুমি তো জানো তোমাদের চেয়ে আমার বাবার সম্পত্তি কোনো অংশে কম নাই। তবুও কেন এখানে আছি? কারণ সংসারটা আমার। তোমার ভাই যদি বেঁচে থাকতো তাহলে কি চলে যেতাম,
কিন্তু এখন যা শুরু হয়েছে তার শেষ কিভাবে হবে আমি জানি। দুর্জয়ের জন্য খারাপ লাগে। আল্লাহ আছেন, তিনি হয়তো দেখবেন। ভাবি আর কিছু বললেন না। একবার যেটা বলবেন না বলে সিদ্ধান্ত নেন, সেটা আর তাকে দিয়ে বলানো অসম্ভব। এক রাত চিন্তা নিয়ে আমি খুলনায় গেলাম। এরপর বাড়ি ফিরলাম 8 দিন পর। দুপুরের খাবার খেয়ে মেসে নিজের বিছানায় শুয়েছিলাম। হঠাৎ ভাবির ফোন। কল রিসিভ করতেই ভাবি বলেন, এখনই বাড়িতে আসো। কেন, কি কারণে কিছুই জানি না। মা বাবার সঙ্গে বলে কোনো লাভ হবে না এটা জানতাম। কাজেই কাউকে কিছু না বলে বাড়ি রওনা দিলাম। সন্ধ্যার বেশ পরে বাড়িতে পৌঁছালাম। মা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন, কারণ গতকালই তাকে বলেছিলাম সামনে পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার আগে আর বাড়ি যাওয়া সম্ভব না। রাতে খাওয়া দাওয়া করে নিজের ঘরে গেলাম। যেহেতু ডিসেম্বর মাস, তাই গ্রামে কনকনে ঠান্ডা। ভাবি এসে আমার বিছানা ভালো করে ঠিক করে দিয়ে গেলেন। আমি কানে ইয়ারফোন খুঁজে মুভি দেখছিলাম। মেজো ভাই তখনও বাজার থেকে বাড়ি ফেরেনি। বাজারে আমার বাবার নিজ হাতে তৈরি বিরাট মুদিখানা দোকান আছে। আগে বড় ভাই ও মেজো ভাই বাবার সাথে দোকানে বসতেন। এখন বাবার সাথে মেজো ভাই বসেন। প্রতিদিন দোকান শেষ করে বাড়ি ফিরতে মেজো ভাইয়ের 11টা পার হয়ে যায়। বাবা এশা নামাজ পড়ে আর দোকানে বসেন না। মসজিদ থেকে বের হয়ে সোজা বাড়িতে আসেন। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া বাবার দীর্ঘদিনের পুরাতন অভ্যাস। আজও তার ব্যতিক্রম নয়। আমার ঘরের দরজা খোলা ছিল। ভাবি তখন বলে গিয়েছিলেন দরজা যেন বন্ধ না করি। হঠাৎ দেখলাম ভাবি রুমে আসলেন। খাটের কাছে এসে আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিলেন। একবার দরজার দিকে তাকিয়ে আবার আমার দিকে দৃষ্টি ফিরিয়ে আস্তে আস্তে বললেন, এগুলো তোমার কাছে রাখো, দরজা বন্ধ করার দরকার নাই। দুর্জয় আর বাড়ির সবাই ঘুমালে আমি তোমার ঘরে আসব। জরুরি কথা আছে, ঘুমিয়ে যাও, সমস্যা নেই, কিন্তু দরজা বন্ধ করো না। ভাবি চলে যাওয়ার পর আমি কৌতূহল মেটাতে তার দিয়ে যাওয়া প্যাকেটটা হাতের সামনে নিলাম। প্যাকেটটা ফার্মাসির, কারণ প্যাকেটের উপর আমাদের বাজারের ফার্মেসির নাম লেখা। ভিতরে কি আছে সেটা দেখার জন্য সেগুলো হাতে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। দেখলাম সেখানে এক প্যাকেট ও একটা স্প্রে জাতীয় মেডিসিন। স্প্রের প্যাকেটের উপরে লেখা পড়ে বুঝতে পারলাম এটা মানুষের নাকের কাছে দিলে সেই মানুষটা কমপক্ষে 2 ঘন্টা অজ্ঞান থাকবে। কিন্তু এইসব ভাবি আমার কাছে কেন দিয়ে গেল, এটা কোনোভাবে মাথায় ঢুকছিল না। ভাবনায় এতটা ডুবেছিলাম যে কখন মেজো ভাই ঘরে এসেছেন আমি বুঝতেই পারিনি। কিরে, কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়িতে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? মেজো ভাইয়ের প্রশ্ন শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি ভাইয়া আমার হাতে রাখা প্যাকেটের দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি সেগুলো কম্বলের ভিতর ঢুকিয়ে রাখলাম। দুর্জয়কে দেখতে মন চাচ্ছিল। ও, দরজা খোলা রেখেছিস কেন? উঠে দরজা বন্ধ করে তারপর ঘুমা। ঠিক আছে। আমি ভাইয়ার পিছনে পিছনে দরজার কাছে এলাম, ঠিক, কিন্তু দরজা বন্ধ করলাম না। যেহেতু ভাবি দরজা বন্ধ করতে নিষেধ করেছেন, তাই দরজা খুলে রাখতে হবে। তাছাড়া সেবার বাড়ি থেকে যাওয়ার সময় ভাবির রহস্যজনক কথাবার্তা, আবার আজকে হঠাৎ কল দিয়ে জরুরিভাবে আসতে বলা, এখন এই প্যাকেটের বিভিন্ন জিনিসপত্র সব মিলে আমার কৌতূহল আকাশচুম্বী। প্যাকেটটা বালিশের সাইডে রেখে আমি শুয়ে পড়লাম। শীতের রাতে কম্বলের নিচে গেলে ঘুম আসতে সময় লাগে না। তাছাড়া বরাবরই আমি রাত 12টার মধ্যে ঘুমাতাম। মোবাইল হাতেই ছিল। ভাবি তার ঘর থেকে মেসেজ দিলেন, লিখলেন, প্যাকেটে কি আছে দেখছো? কেন দিয়েছি জানো? না,
তুমি কি জানো তোমার মেজো ভাবি কিভাবে মারা গেছে? সরি, কিভাবে তাকে খুন করা হয়েছে? ভাবির মেসেজ পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। সবাই জানি মেজো ভাবি দুর্জয়কে জন্ম দিয়ে সিজারের পরের দিন পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু বড় ভাবি হঠাৎ মৃত্যুকে খুন কেন বললেন? আমার রিপ্লাই না পেয়ে ভাবি লিখলেন, দুর্জয় ঘুমালে আমি এসে সব বলবো তোমাকে। আমরা দুজন মিলে আজ একজনকে হাতে নাতে ধরবো। তোমার দরজা খোলা আছে তো? হ্যাঁ, খোলা। খোলা রাখার দরকার ছিল না। তুমি আসার সময় কল দিলেই হতো। না, হতো না। তুমি একবার ঘুমালে তোমাকে আর হাজারবার কল দিয়েও পাওয়া যায় না। মেজো ভাবি কি সত্যি খুন হয়েছে? হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। ধৈর্য হারিও না রিশাদ। যে কথা অনেক আগে সবাইকে বলা দরকার ছিল, সেটা তোমাকে অন্তত আজ বলবো। ঠিক আছে, কখন আসবে? ভাবি আর মেসেজ সিন করেন নাই। আমি 3টা মেসেজ করি, কিন্তু উত্তর নাই। কখন ঘুমিয়েছি জানি না। হঠাৎ কিছু একটা শব্দ শুনে জেগে উঠি। চারিদিকে তাকিয়ে দেখি সব অন্ধকার, কিন্তু আমার মুখের উপর মশারি। হঠাৎ কি মনে করে বালিশের সাইডে প্যাকেট চেক করতে গেলাম, কিন্তু আশ্চর্য, প্যাকেট কোথাও নাই। মোবাইলের আলো জ্বালিয়ে ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও প্যাকেট পেলাম না। আমি তাড়াতাড়ি ভাবির নাম্বারে কল দিলাম। নাম্বারে কল গেল ঠিকই, তবে রিসিভ হলো না। পরপর 4বার কল দিলাম, নো রেসপন্স। আমার কেমন সন্দেহ হচ্ছিল। ভাবি সম্পূর্ণ আমার বিপরীত। তাকে যত রাতেই কল দিই সে রিসিভ করে। হালকা মেসেজের শব্দেও তার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বাতি জ্বালিয়ে ভাবির ঘরের সামনে যাই। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। আমি মোবাইলে বাতি অন করেই ভিতরে গেলাম। বিছানার কাছে গিয়ে ভাবি ভাবি বলে ডাকলাম, কোনো শব্দ নেই। বাইরে বিড়াল ডাকার শব্দ, গভীর রাতে বাগানের শিশির পড়ার শব্দ যেন ভয়ঙ্কর। ভাবির মুখে আলো দিলাম, কয়েকবার ডাকলাম, কোনো সারা শব্দ নেই। হঠাৎ পিছনের দরজায় শব্দ শুনে চমকে উঠি। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে অবাক হয়ে বলেন, তুই এখানে কি করছিস? বললাম, ভাবিকে একটু ডাকো তো, আমার কেমন যেন লাগছে। তুমি একটু ভাবির মাথায় হাত দিয়ে জোরে ডাক দাও। মা আশ্চর্য হলেন। আমার কথা মতো বৌমা বৌমা বলে ডাকতে লাগলেন, কিন্তু ভাবির কোনো রেসপন্স নাই। ভাবি আর উঠলেন না। পাশের বাড়ির ডাক্তার চাচাকে ডাকা হলো। তিনি এসে ভাবিকে মৃত ঘোষণা দিলেন। আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে ভাবির দিকে তাকিয়ে রইলাম। ভাবি এভাবে হঠাৎ মরে গেল, নাকি তাকে কেউ মেরে ফেলেছে? জানি না, আমি কিচ্ছু জানি না। ভাবির মৃত্যুর খবর শুনে মা আমাকে হাতে ধরে টেনে আবার ঘরে নিয়ে গেলেন। এদিক ওদিক তাকে গলার স্বর নিচু করে বললেন, ঘটনা কি হয়েছিল আমার কাছে বল। তোর বাবা তো পুলিশের কাছে খবর দিতে চাচ্ছে। সুস্থ মানুষ হঠাৎ এভাবে মরে যাবে কেন? আমি মায়ের দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকি। ভাবির মৃত্যুর ধাক্কা আমাকে ভিতর থেকে কাবু করে দিয়েছে, এমনটা আমি কল্পনা করিনি। কিন্তু মায়ের প্রশ্নের জবাব দিতে হবে। মাকে বললাম, আমি কিচ্ছু জানি না। ভাবি আমাকে বলেছিল জরুরি কথা আছে, এজন্যই গেছিলাম। মা রাগের কণ্ঠে বললেন, জরুরি কথা শোনার সময় ছিল না? মাঝরাতে বিধবা ভাবির ঘরে এত বড় দেবর গেছে, জানলে মানুষ কি আস্ত রাখবে? আমি কিছু বললাম না। মেজো ভাই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। আমার চোখ পড়তেই তিনি ভিতরে এসে দাঁড়ান। মা বললেন, এখন কি করবি নিলয়? পুলিশ যদি আসে তাহলে তো রিশাদকে পুলিশ থানায় নিয়ে যাবে। মেজো ভাই বললেন, পুলিশ চাইলে কি সব হবে নাকি? আমরা যদি মামলা না করি, অভিযোগ না করি, তাহলে তো পুলিশের কানেও যাবে না। কত মানুষই তো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়।
ভাইয়ার যুক্তি খারাপ না, কিন্তু মনের মধ্যে আতঙ্কের উৎসটা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। বাহিরের দুর্জয়ের কান্নার শব্দ পেলাম। 7 মাসের বাচ্চাকে আমার বাবার মতো মানুষ বেশিক্ষণ রাখতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। দুর্জয়কে শান্ত করার জন্য মা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাবার পর ভাইয়া আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, কাজটা কি ঠিক করলি না? এমন কি ঝামেলা হয়েছে যে তারে খুন করা লাগবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। ভাইয়া আমার কাছে এরকম প্রশ্ন করতে পারে? আমি কেন ভাবিকে খুন করতে যাব? বরং ভাবি এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যেগুলো সরাসরি মেজো ভাইয়ার দিকেই সন্দেহ বাড়ায়। আমি ভাইয়াকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ভাবিকে মারবো কেন? আমার সঙ্গে তো ভাবের কোনো শত্রুতা ছিল না, বরং এই বাড়ির সবার চেয়ে আমার সঙ্গে ভালো সম্পর্ক। সেখানেই তো সমস্যা। বেশি ভালো সম্পর্ক দিয়েই খারাপ সম্পর্ক জন্ম নেয়। আমি রাতে তোর বিছানায় ক মেয়ের প্যাকেট দেখছি। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি চলে আসলি, সঙ্গে ক মেয়ের প্যাকেট, এইগুলো যদি পাশাপাশি করা হয় তাহলে এর মিনিং কী দাঁড়ায়? আমি মাথা নিচু করলাম। হঠাৎ কী উত্তর দেব খুঁজে পেলাম না। আমাকে চুপচাপ দেখে ভাইয়া নিজেই আবার বললেন, প্যাকেটগুলো কোথায়? সেগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। আমরা পুলিশের কাছে না গেলেও তারা নিশ্চয়ই কিছু একটা ঝামেলা করবেন। তখন প্যাকেট দেখলে পুলিশ আরও বেশি সন্দেহ করবে তোরে। আমি আমতা আমতা করে বলি, প্যাকেট কোথায় আছে আমি জানি না। রাতে শোবার সময় বালিশের সাইডে রেখেছিলাম। ঘুম ভেঙে দেখি সেগুলো সেখানে নাই। পুরো বিছানায় খুঁজেছি, কোথাও সেটা পাচ্ছি না। বন্ধ ঘরের মধ্যে কে নেবে? তুই ছাড়া তো এখানে আর কেউ থাকে না। প্যাকেট উড়ে গেছে? আমার দরজা খোলা ছিল। ভাবি ঘুমানোর সময় বলেছিলেন দরজা খুলে রাখতে। তিনি মাঝরাতে আসবেন বলেছিলেন। রাতে তুমি আসার আগেই ভাবি প্যাকেটগুলো আমার কাছে নিয়ে এসেছিল। মেজো ভাই আরও অবাক হয়ে বলেন, তোর ভাবি এগুলো দিছিল? সে এসব ভাবে কই? দেখ রিশাদ, আমার সঙ্গে মিথ্যা বলিস না। মিথ্যা কেন বলবো? আজব, আজকের যত ঘটনা সব ভাবি জানেন। তিনি আমাকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেছিল। রাতে খাওয়ার পর বিছানা গুছিয়ে দরজা খুলে রাখতে বলেন। এসব কেন রেখেছে কিছু বলে নাই? না, বলতে বলছিলেন যে রাতে এসে সব বলবেন, কিন্তু তার আগেই তো মনে হয় তাকে খুন করা হয়েছে। এটা বলে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বাইরে আশেপাশের 2-1 জনের শব্দ শোনা যাচ্ছে। মাঝরাতে পেরিয়ে গেছে, তার উপর ভীষণ ঠান্ডা। তবুও মৃত্যুর খবর জানলে মানুষ আসবে স্বাভাবিক। ডাক্তার চাচার বাড়ি আমাদের বাড়ির পাশেই। সম্ভবত তিনি ঘরে গিয়ে বলার পর আশেপাশে জানাজানি হয়েছে। ভাবির বাড়িতে কল দিয়েছেন মেজো ভাই। 2 গ্রাম পরেই ভাবিদের গ্রাম। তার বাবা মাও নিশ্চয়ই যে কোনো সময় এসে উপস্থিত হবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, যদি তুই কিছু না করিস, প্যাকেটের বিষয় কিছু না জানিস, তাহলে পুলিশের কাছে এসব বলার কোনো দরকার নাই। তুই যে ওই ঘরে গেছিস সেটাও কাউকে স্বীকার করবি না। মা বাবা আর তুই আমি ছাড়া তো সেটা কেউ জানে না। মায়ের কথা বলবো যে দুর্জয়ের কান্না শুনে মা গেছে, আর ভাবিকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ডাক্তার ডেকেছি। আমি তখন ভাইয়াকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে আমার। কী কথা? মেজো ভাবি কিভাবে মারা গেছে? লক্ষ্য করলাম প্রশ্ন শুনে ভাইয়ার মুখে ভাবভঙ্গি কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে বললেন, কিভাবে মারা গেছে জানিস না? হাসপাতালেই তো মারা গেল। দুর্জয়ের জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলো। ডায়াবেটিস সমস্যা ছিল আগেই, তার মধ্যে আবার স্ট্রোক করছিল।
আমি নিচু কণ্ঠে বললাম, এখানে কি কোনো ঘাপলা ছিল ভাই? মানে ভাবির মৃত্যু স্বাভাবিক ছিল? যেই ডাক্তার ভাবির সিজার করছিল তিনি তো তোমার বন্ধু ছিলেন, এখানে ঘাপলা কিসের? 7 মাস আগে যিনি মারা গেছে তাকে নিয়ে তোর কৌতূহল কেন? বাড়িতে একটা মানুষ মারা গেছে, সেটা নিয়ে খবর নাই? ভাবি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন মেজো ভাবি নাকি খুন হয়েছিল, সেই খুনের বিষয়েও ভাবি কথা বলতে চেয়েছিল। ভাবির কি হয়েছিল ভাইয়া? আমার প্রশ্ন শুনে ভাইয়া থমকে যান, দরজার দিকে তাকিয়ে উকি দিলেন, তারপর আবার আমার দিকে ফিরে বললেন, আমি যা জানি সবই তো বললাম। হাসপাতালে নেওয়ার পর থেকে তো ভাবি আর মা হাসপাতালে ছিলেন, আমি তো সারাদিন দোকানে ছিলাম। শুধু অপারেশন করার সময় হাসপাতালে যাই, তারপর দুর্জয়ের জন্ম হলে আবার চলে আসি। একটু থেমে আবার বলেন, যদি হাসপাতালের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সেটা ভাবি আর মা ভালো জানতে পারে। এমনকি মৃত্যুর খবরটাও তো আমি দোকানে বসে পেয়েছিলাম। আমি কোনো হিসাব মিলাতে পারলাম না। সব কিছু যেন জানতেন তিনি মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে সেটাও নিশ্চিত না। বাহিরে কান্নার শব্দ ভেসে ওঠে, ভাবির মায়ের চিৎকার শুনতে পাই। যা বললাম মনে রাখিস রিশাদ। এটা বলে ভাইয়া আমার ঘর থেকে বের হয়ে যান। ভাবির মা বাবা আত্মীয়রা আসার সঙ্গে সঙ্গে বাড়িতে গগন বিদারী কান্না ওঠে। আমি গিয়ে ভাবির দেহের কাছাকাছি দাঁড়াই। একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঘর ভর্তি মানুষ। আমার পকেটে মোবাইলটা কেঁপে উঠল, মনে হয় কেউ মেসেজ করেছে। মোবাইল পকেট থেকে বের করে দেখি ভাবির মেসেঞ্জার থেকে মেসেজ এসেছে। আশ্চর্য হয়ে তাকায়, মেসেজ সিড করে দেখি সেখানে লেখা আছে, নেটওয়ার্ক খুব সমস্যা করছে, আমার করা সব মেসেজ তোমার আইডি থেকে ডিলিট করে দিও, এগুলো কাউকে বলো না। চারিদিকে কান্নার ঢেউ, আর আমি তখন ভাবির বিছানায় তার মোবাইলটা খুঁজে বেড়াচ্ছি। আমাকে ব্যস্ত দেখে মা বললেন, কি খুঁজছিস রিশাদ? ভাবির মোবাইলটা কই মা? তোর ভাবির মোবাইল তো আজ সকালে বাজারে পাঠিয়েছে ঠিক করার জন্য। মোবাইল তো মনে হয় এখনো বাজারে। আমি আবারও গোলক ধাঁধার মধ্যে পড়লাম। ভাবির মোবাইল যদি বাজারে থাকে তাহলে তার আইডি দিয়ে মেসেজ করলো কিভাবে? মনে পড়ল দুপুরবেলায় ভাবি কল দিয়েছিল বাবার নাম্বার দিয়ে। আমাকে তখন বলেছিলেন যে তার মোবাইল কি নাকি সমস্যা হয়েছে। মায়ের কাছে শোনার আগ পর্যন্ত কথাটা আমার মাথায় আসেনি। 38 মিনিটের ভয়েস রেকর্ড এখনো পুরোটা শেষ হয়নি। এই পর্যন্ত শোনার পরে রেকর্ড বন্ধ করা হলো। চারিদিকে থমথমে পরিবেশ। হাতে রাখা কফির কাপে চুমুক দিলেন সাজু ভাই। কাছেই দাঁড়িয়ে থাকা থানার এসআই বিমল মিত্রের দিকে তাকিয়ে সাজু ভাই বললেন, রিশাতের লাশের ছবিগুলো আরেকবার দেখান তো ভাই। যেই ছেলেটা এত বড় কাহিনী নিজের মোবাইলে রেকর্ড করলো, সেই ছেলেটা কিভাবে আত্মহত্যা করতে পারে? বিমল মিত্র বলেন, আমরা রিশাদকে সন্দেহ করেছিলাম, তার বিরুদ্ধে কতগুলো প্রমাণ ছিল, এজন্যই হয়তো নিজের নিশ্চিত ফাঁসি জেনেই আত্মহত্যা করেছে। সাজু মুচকি হেসে বলল, রিশাদ তো চাইলে পালিয়ে যেতে পারত, সেই সুযোগ তার ছিল। ফাঁসি হওয়া কি এতটাই সহজ ভাই? এসআই বিমল মিত্র, এই রেকর্ডের মধ্যে রিশাদ যে বলেছে কর্নম এর প্যাকেট তাকে তার বড় ভাবি দিয়েছে, এটা মিথ্যা। ওই প্যাকেট রিশাদ নিজেই তাদের বাজার থেকে কিনেছিল। প্যাকেটের কথা বলতেই সাজু বলে, প্যাকেট উদ্ধার করতে পেরেছেন? রিশাদ তো বলল সে নাকি ঘুম থেকে উঠে প্যাকেট খুঁজে পায়নি। বিমল মিত্র বলেন, প্যাকেট পায়নি, কিন্তু ঘটনার দিন রিশাদ তাদের বাজারে যেই দোকানের নাম বলেছে সেই দোকানটা সেদিন বন্ধ ছিল। তাদের পাশে
আরও কয়েকজন উপস্থিত ছিলেন। রিশাতের বাবা, মেজো ভাই, প্রতিবেশী, গ্রাম্য ডাক্তার, রিশাতের ভাবির বাবা মামা, গ্রামের মেম্বার, আরও কিছু মানুষ যাদের সবার চোখেই কৌতূহল। সবাই এসেছেন রিশাতের কল রেকর্ড শুনতে। 5 দিন আগে রিশাতের বড় ভাবি মারা গেছে। গতকাল সন্ধ্যাবেলা আত্মহত্যা করেছে রিশাত। কিন্তু রিশাত তার মৃত্যুর আগে নিজের মোবাইলে দীর্ঘ 38 মিনিটের ভয়েস রেকর্ড রেখে গেছে। রেকর্ড এত সহজে পাওয়ার উপায় ছিল না যদি না রিশাত তার টেবিলের উপর এক টুকরো কাগজে লিখে রাখতো যে আমার যা বলার সবকিছু আমি আমার মোবাইলে রেকর্ড করে যাচ্ছি। আপনারা সবাই আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। আপনাদের এই ধারণা আমাকে ভিতর থেকে খুন করেছে। মা বাবার প্রতি আমার সবচেয়ে বেশি অভিযোগ। তারা অন্তত আমাকে সাপোর্ট করতে পারত। সাজু এখানে এসেছে সকাল 11টায়। রিশাতের বড় ভাবির মামা সাজুকে গতকাল রাতে মেইল দিয়ে বিস্তারিত জানিয়েছেন। কাল রাতে তিনি সাজু ভাইকে লিখেছেন, সেদিন রাতেই খবর পেলাম আমার বোনের বিয়েটা মারা গিয়েছে। আমরা সবাই মিলে ভাগ্নির বাড়িতে গেলাম। ওদের বাড়ির প্রতিটি মানুষের কথা ছিল সন্দেহজনক। তাদের দাবি ছিল আমার ভাগ্নি হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু আমার সন্দেহের কারণেই আমরা থানায় জানাই। পুলিশ আসে, সবার সঙ্গে কথা বলে, তারা ভাগ্নিকে নিয়ে যান। থানা থেকে পাঠানো হয় পোস্টমর্টেম করতে। পুলিশ আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। সবচেয়ে বেশি সন্দেহের তালিকায় সূচনা, ছোট দেবর রিশাতের নাম উঠে আসে। কিন্তু সন্ধ্যাবেলা রিশাত তার নিজের ঘরে আত্মহত্যা করেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। থানা পুলিশ তো চলছে, তবুও আমি চাই আপনি আমার ভাগ্নির খুনিকে বের করুন। ভাগ্নিকে পাওয়া যাবে না জানি, কিন্তু তার খুনিকে শাস্তি দিতে না পারলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। আপনারা আসার অপেক্ষায় থাকবো। গ্রাম বাবলাতলা, থানা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। এসআই বিমল মিত্র খানিকটা বিরক্ত। পুলিশ এরকম খুন, ডাকাতি, মারামারি, দখলদারি, আন্দোলন ইত্যাদি সবকিছুর সঙ্গে লড়াই করেন। হাসপাতালের নার্স যেমন প্রতিদিন ডিউটির সময় রোগীর কান্নার শব্দ শুনে অভ্যস্ত, তেমন করে পুলিশও জানে এই তো জীবন। এক জায়গায় সারাদিন বসে থাকলে তাদের চলবে না। সাজু ভাই বললেন, আগে আমরা রিশাতের রেখে যাওয়া রেকর্ডটা সম্পূর্ণ শেষ করি, তারপর বাস্তবে কি আছে, কি ঘটেছে সবকিছু নিয়ে ভাবা যাবে। হতে পারে রিশাত পরে যেগুলো দেখছে, কেন আত্মহত্যা করেছে, সবটাই হয়তো রেকর্ড হয়েছে। রেকর্ড চালু করে আবারও মনোযোগ দিল সাজু। রিশাত বলছে, বাজারে যেই ছেলেটা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে, ছেলেটা আমার পরিচিত। ওর নাম সোহাগ। আমার কাছে নাম্বার ছিল। ভাবির ঘর থেকে বের হয়ে আমার ঘরে গিয়ে কল দিলাম। কলের একদম শেষ মুহূর্তে সোহাগ কলটা রিসিভ করে। কি রে, এত কল দিলি, কিছু হয়েছে? সোহাগের বাড়ি পশ্চিম পাড়া। এত তাড়াতাড়ি ভাবির মৃত্যুর খবর সে পাবে না। বললাম, ভাবির মোবাইল কি তোর কাছে? আজকে সকালে নাকি ঠিক করতে দিয়েছে। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি তো সন্ধ্যেবেলা গিয়ে মোবাইল দিয়ে আসলাম। কার হাতে দিয়েছিস? তোর ভাবির মোবাইল আর কার হাতে দেব? যার মোবাইল তার কাছে দিয়ে এসেছি। তোর মা তখন ছিল সেখানে। আমি লম্বা দম নিয়ে বললাম, কিছুক্ষণ আগে ভাবি মারা গেছে। কিভাবে মারা গেছে আমরা কেউ জানি না। ভাবির মোবাইলটাও খুঁজে পাচ্ছি না। তোর ভাবি মারা গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সন্ধ্যাবেলাতেই গিয়ে দেখা করে আসলাম, আর এখন বলছিস মারা গেছে? সোহাগের কথা শুনে চিন্তা আরও বাড়ে। মোবাইলটা তো খুঁজে পাচ্ছি না। সোহাগ যদি মোবাইল দিয়ে যায়, তাহলে ভাবির মোবাইল কোথায়? আর সবচেয়ে বড় কথা, মায়ের সামনে যদি সোহাগ এসে মোবাইল দিয়ে যায়, তাহলে মা
একটু আগে কেন বললেন ভাবির মোবাইল বাড়িতে নেই? এসব কথা ভাবতে থাকি, তখনই মা পিছন থেকে বলে ওঠে, একটা কথা ভুলে গেছি, বৌমার ফোন বাড়িতেই ছিল, বাজারে সেই ছেলেটা বাড়িতে এসে দিয়ে গেছে। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি অপরাধীর মতো নিজেকে গুটিয়ে রাখছেন। মাকে সচরাচর এরকম ভঙ্গিতে কখনো দেখি না। মা বললেন, মেজ বৌমাকে নিয়ে বড় বৌমা আর কি কি বলেছে রিশাদ? তোর মেজ ভাইয়ের কাছে না বলিস, কিন্তু আমাকে বল। আশ্চর্য হলাম, কারণ মেজ ভাইয়ের বিষয় নিয়ে আমি শুধু মেজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তাকে দুবার প্রশ্ন করেছি, কিন্তু মাত্র 15-20 মিনিটের মধ্যে ভাইয়া সেই কথা মাকেও বলে দিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে মা বললেন, কিরে কথা বলছিস না কেন? নিশ্চয়ই তোর কাছে বৌমা কিছু বলেছে, তুই এগুলো জানার পরও তড়িঘড়ি করে বাড়িতে এসেছিস মনে হয়, তাই না? পাশে অন্য ঘরে ভাবির মা বাবা ও আত্মীয়দের কান্নার বাতাসে আতঙ্কের ঘ্রাণ। তার মধ্যে আমরা যদি এভাবে গোপনে বারবার কথা বলি, তাহলে তো মানুষের সন্দেহ করবে। এসব ভেবে মাকে বললাম, হ্যাঁ অনেক কিছু বলেছে, কিন্তু এখন সেসব বলার সময় নেই, চলো ওদিকে যাই। গিয়ে কি করব? বৌমার মামা তোর বাবার সাথে নিলয়ের সাথে কথা বলে থানায় কল দিয়েছে। এই সামান্য কারণে পুলিশ কেন আসবে? মহিলা মানুষের লাশ একবার নিয়ে গেলে কাটাকাটি করে তারপর ফেরত দিবে। আমি মাকে বললাম, যদি ভাবিকে কেউ খুন করে তাহলে তো খুনি ধরা পড়া উচিত, আর ওনারা সন্দেহ হলে পুলিশ ডাকতেই পারেন। মা রাগে স্বরে বললেন, সন্দেহ করবে কেন? আমরা কি ওদের মেয়েকে খুন করব? নিজের সন্তান মারা যাওয়ার পর 1 বছর পেরিয়ে গেছে, তারপরও তো তাকে এই বাড়িতে রেখেছি। মায়ের শক্ত কথার জবাবে বললাম, এমনি এমনি রাখো নাই মা, ভাবি তার মা বাবার একমাত্র মেয়ে, তাদের অনেক সম্পত্তি, তাই তোমরা চাইছিলে সব সম্পত্তি আমাদের হোক। এই জন্যই তো মেজ ভাই ভাবিকে বিয়ে করতে চাচ্ছিল। মা আমাদের দিকে তাকিয়ে রইলেন। আমি এভাবে সরাসরি মেজ ভাই ও মায়ের দিকে আঙুল দেখিয়ে কথা বলবো, এটা ভাবেন নাই। আমি মাকে আস্তে করে বললাম, মা আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভাইয়ের ঘরে ঢোকার পরে ঘরের দরজা বন্ধ করেছিলাম, কারণ ভয় হচ্ছিল যে তুমি বাবা ভাইয়া যদি কেউ দেখো বা হঠাৎ চলে আসো তাহলে কেলেঙ্কারি হবে। সেজন্য আমি দরজা বন্ধ করে ভাবির বিছানার কাছে গিয়ে তাকে ডাকছিলাম, তুমি তো বাবার সাথে অন্য ঘরে ঘুমো, তাহলে বন্ধ দরজা দিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকলে কিভাবে? নাকি তুমি আমার আগে থেকেই ভাবির ঘরের মধ্যে ঢুকেছিলে? আমার কথা শুনে মায়ের চোখ মুখ শুকিয়ে যায়। কি উত্তর দিবেন খুঁজে পান না। আমি বললাম, ভাবিকে কি তুমি খুন করেছো মা? চলবে। পার্সোনাল নোটিফিকেশন গল্প পর্ব 1 থেকে 3 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।